আসসালামু আলাইকুম। আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম। শুরুতে জানাচ্ছি বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম। আজকের বাংলা নিউজের সাথেই থাকুন। মিশরের কায়রোতে হামাস ও ইসরায়েলের মধ্যে ট্রাম্পের প্রস্তাবিত শান্তি আলোচনায় শুরু, বন্ধ হয়নি ইসরায়েলের হামলা। ইউক্রেনে এক রাতে 549টি ক্ষেপণাস্ত্র ড্রোন হামলায় রাশিয়ার নিহত 5,000 মানুষ বিদ্যুৎবিহীন বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। মিশরের অনুষ্ঠিতব্য পরোক্ষ আলোচনায় সংগঠনের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন গাজার বাইরে হামাসের সর্বোচ্চ জীবিত নেতা খলিল আল হায়া। পশ্চিমা দেশগুলো ইরানের ওপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা পুনর্বহাল করার পর IAEA কে সহযোগিতা অপ্রাসঙ্গিক জানিয়েছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। ইন্দোনেশিয়ার একটি স্কুলের ভবন ধসের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে অন্তত 50 জনে দাঁড়িয়েছে, এখন নিখোঁজ 13 জন। দীর্ঘ 17 বছর পরে প্রথম সাক্ষাৎকার, কবে ফিরবেন, নির্বাচনে অংশ নেবেন কিনা, কি বললেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। মিশরে ট্রাম্পের প্রস্তাবিত শান্তি আলোচনা শুরু, বন্ধ হয়নি ইসরায়েলের হামলা। মিশরের কায়রোতে সোমবার থেকে শুরু হয়েছে হামাস ও ইসরায়েলের মধ্যে শান্তি আলোচনা। চলমান গাজা যুদ্ধের অবসানে এই আলোচনাকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। মধ্যস্থতায় রয়েছে মিশর ও কাতার, তুরস্ক। উপস্থিত রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা উপদেষ্টা জ্যারেড কুশনার সহ মার্কিন ও কাতারি প্রতিনিধিরা। প্রথমবারের মতো হামাস যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত 20 দফা শান্তি পরিকল্পনার কয়েকটি বিষয়ে সম্মতি দিয়েছে। এর মধ্যে রয়েছে জিম্মিদের মুক্তি এবং গাজার প্রশাসন ফিলিস্তিনি টেকনোক্র্যাটদের হাতে তুলে দেওয়ার বিষয়টি। যদিও হামাস এখনো তাদের নিরস্ত্রীকরণের ব্যাপারে কিছু বলেনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রেসিডেন্ট ট্রাম্প আলোচনাকে খুবই সফল বলে উল্লেখ করে লিখেছেন, আমাকে বলা হয়েছে প্রথম ধাপ এই সপ্তাহেই সম্পন্ন হবে। আমি সবাইকে দ্রুত এগিয়ে যেতে বলেছি, কারণ সময় এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। দেরি হলেও আরও প্রাণহানি ঘটবে। যদিও আলোচনার আবহ তৈরি হয়েছে, তবুও গাজায় ইসরায়েলি বিমান হামলা অব্যাহত রয়েছে। ট্রাম্প সরাসরি ইসরায়েলকে হামলা বন্ধের আহ্বান জানালেও ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে, গাজা থেকে হুমকি থাকলে তারা আত্মরক্ষামূলক হামলা চালাতে বাধ্য। ইসরায়েলের মুখপাত্র জানান, গাজার ভেতরে আংশিকভাবে হামলা বন্ধ থাকলেও আনুষ্ঠানিক কোনো যুদ্ধবিরতি কার্যকর হয়নি। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সেনাবাহিনীকে আত্মরক্ষার নির্দেশ দিয়েছেন। যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত পরিকল্পনার আওতায় প্রাথমিকভাবে 48 জন জিম্মিকে মুক্তি দেওয়ার কথা বলা হয়েছে, যাদের মধ্যে মাত্র 20 জন জীবিত থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। ইউক্রেনে এক রাতে 549টি ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা, রাশিয়ায় নিহত 5। এক রাতেই রাশিয়ার তীব্র ক্ষেপণাস্ত্র ড্রোন হামলায় ইউক্রেনে অন্তত 5 জন নিহত এবং হাজারো মানুষ বিদ্যুৎবিহীন হয়ে পড়েছেন বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। নিহতদের মধ্যে লভিভের লাপাইভকা গ্রামে একই পরিবারের 4 জন এবং 15 বছর বয়সী এক কিশোরী রয়েছে। রবিবার এক রাতে এক প্রতিবেদনে তথ্য জানায় ব্রিটিশ সংবাদ মাধ্যম BBC। প্রতিবেদনে বলা হয়, ইউক্রেনীয় পশ্চিমাঞ্চলীয় লভিভ সহ জাপোরিঝিয়া, ইভানো ফ্রাঙ্কিভস্কো, চেরনিহিভ, সুমি, খার্কিভ, খেরসন ও ওডেসা অঞ্চলে হামলা চালায় রাশিয়া। হামলার বিষয়ে জেলেনস্কি বলেন, রাশিয়া এক রাতে 50টিরও বেশি ক্ষেপণাস্ত্র ও প্রায় 500টি ড্রোন নিক্ষেপ করেছে। এইদিকে ইউক্রেনের বিমান বাহিনী দাবি করে, রাশিয়ার মোট 549টি হামলার মধ্যে 478টি ভূপাতিত করা হয়েছে। ইউক্রেনের লভিভের আঞ্চলিক প্রধান ম্যাক্সিম কোজিটস্কি জানান, 2022 সালের পর এটাই ওই অঞ্চলের সবচেয়ে বড় আক্রমণ। প্রায় 163টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন শনাক্ত করা হয়েছে। হামলায় লভিভে গণপরিবহন বন্ধ হয়ে যায়, বহু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকে। এছাড়া ইউক্রেনের জাপোরিঝিয়ায় একটিও বিদ্যুৎ কেন্দ্র আঘাতের পর 73,000-এরও বেশি গ্রাহক বিদ্যুৎবিহীন হয়ে পড়েছেন বলে জানিয়েছেন আঞ্চলিক গভর্নর ইভান ফেডোরভ। মিশরে হামাস প্রতিনিধি দলের নেতৃত্বে খলিল আল হায়া। গাজার বাইরে হামাসের সর্বোচ্চ জীবিত নেতা খলিল আল হায়া মিশরের অনুষ্ঠিতব্য পরোক্ষ আলোচনায় সংগঠনের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন। সোমবার আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, 64 বছর বয়সী আল হায়া গত মাসে ইসরায়েলের ব্যর্থ হত্যা চেষ্টার প্রধান লক্ষ্যবস্তু ছিলেন। ওই সময় ইসরায়েলি বিমান বাহিনী কাতারে নজিরবিহীন হামলা চালায়। দীর্ঘদিন ধরে হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য আল হায়া অতীতেও বহুবার আলোচক দলের নেতৃত্ব দিয়েছিলেন। খলিল আল হায়া আশা করেছেন
চলমান যুদ্ধের অবসান ও আরব মুসলিম দেশগুলোর সমর্থন আদায়ে নতুন করে ভূমিকা রাখতে পারবেন। গাজা শহরে জন্ম নেওয়া আল হায়া 2006 সালে ফিলিস্তিনি আইন পরিষদের সদস্য নির্বাচিত হন। ইসরায়েলের তাকে একাধিকবার আটক করেছে এবং একাধিক হত্যা চেষ্টা থেকেও তিনি বেঁচে গেছেন। যুদ্ধ চলাকালে তার পরিবারের অনেক সদস্য নিহত হয়েছেন। সম্প্রতি দোহায় ইসরায়েলি হামলায় তার ছেলে হোমাম ও অফিস পরিচালক জিহাদ লাবা প্রাণ হারান। শনিবার প্রকাশিত হামাসের এক ভিডিও বার্তায় আল হায়া বলেন, গাজায় প্রতিদিন যা ঘটছে তা আমার সন্তান ও প্রিয়জনদের হারানোর বেদনা ভুলিয়ে দেয়। পশ্চিমা নিষেধাজ্ঞার পর IAEA কে সহযোগিতা অপ্রাসঙ্গিক ইরান। পশ্চিমা দেশগুলোর ইরানের উপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা পুনর্বহাল করার পর তেহরান জানিয়েছে জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থা IAEA এর সঙ্গে তাদের সহযোগিতা আর প্রাসঙ্গিক নয়। রোববার 5 অক্টোবর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেন, IAEA এর সঙ্গে আমাদের সহযোগিতার জন্য কায়রো চুক্তি আর প্রাসঙ্গিক নয়। গত মাসে স্বাক্ষরিত এই চুক্তির মাধ্যমে ইরান ও IAEA এর নতুন করে পরিদর্শন ও পর্যবেক্ষণের কাঠামোতে সম্মত হয়েছিল। তবে 2015 সালের পারমাণবিক চুক্তি স্বাক্ষরকারী 3 দেশ ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি তারা ইরানের প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ তুলে জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহাল করে। এতে চুক্তিটি কার্যত অর্থহীন হয়ে পড়ে, যা তেহরান প্রত্যাখ্যান করেছে। আরাকচি বলেন, 3 ইউরোপীয় দেশ ভেবেছিল তারা স্ন্যাপব্যাক নিষেধাজ্ঞা কার্যকর করতে পারবে। তারা তা করেছে আর এখন ফল দেখছে। তাদের সঙ্গে ভবিষ্যৎ আলোচনার কোনো ন্যায্যতাই অবশিষ্ট নেই। তিনি আরও জানান, পারমাণবিক ইস্যুতে ভবিষ্যতে ইউরোপীয়দের ভূমিকা আগের তুলনায় অনেক ছোট হবে। ইরান অভিযোগ করেছে IAEA এর ইসরায়েলি হামলার নিন্দা না করে পক্ষপাতদুষ্ট আচরণ করছে। মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা দেশগুলো ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরির অভিযোগে অভিযুক্ত করলেও তেহরান তা দৃঢ়ভাবে অস্বীকার করেছে। ইরান বারবার দাবি করেছে তাদের কর্মসূচি সম্পূর্ণ বেসামরিক এবং NPT চুক্তির অধীনে বৈধ। ইন্দোনেশিয়ার স্কুল ধসে নিহতের সংখ্যা বেড়ে 50, এখনো নিখোঁজ 13। গত সপ্তাহে ইন্দোনেশিয়ার একটি স্কুলের ভবন ধসের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে অন্তত 50 জনে দাঁড়িয়েছে বলে সোমবার উদ্ধারকর্মীরা জানিয়েছেন। দেশটির চলতি বছরের সবচেয়ে ভয়াবহ দুর্ঘটনায় ধ্বংসস্তূপের প্রায় সবটা ইতোমধ্যেই সরিয়ে ফেলা হয়েছে। পূর্ব জাভা প্রদেশের সিদোয়ার্জো শহরে আল খোজিনি ইসলামিক বোর্ডিং স্কুলটি ধসে শতাধিক কিশোর ছাত্রের উপর কংক্রিটের স্তূপ ভেঙে পড়ে। তাদের অনেকেই ঘটনাস্থলেই আটকে থেকে প্রাণ হারায়। উদ্ধার সংস্থা জানায়, রবিবার রাত পর্যন্ত ভারী যন্ত্রপাতি ব্যবহার করে ধ্বংসস্তূপের প্রায় 80% পরিষ্কার করা হয়েছে এবং সেখান থেকে নিহত কিশোরদের মরদেহ ও দেহাবশেষ উদ্ধার করা হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার উপপ্রধান বুদি ইরাওয়ান জানান, এ পর্যন্ত 50 জনের মৃত্যু নিশ্চিত করা গেছে এবং আরও 13 জন নিখোঁজের সন্ধানে সোমবারের মধ্যে অভিযান শেষ করার আশা করা হচ্ছে। উদ্ধার সংস্থার কর্মকর্তা ইউধি ব্রামান্তিও জানান, 5টি দেহাবশেষও উদ্ধার করা হয়েছে, যা ইঙ্গিত দেয় যে নিহতদের সংখ্যা অন্তত 54 জনে পৌঁছাতে পারে। 17 বছর পর সাক্ষাৎকার, কবে ফিরবেন, নির্বাচনে অংশ নেবেন কিনা, কি বললেন তারেক রহমান। 2008 সালে সেপ্টেম্বর থেকে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে নির্বাসিত জীবনযাপন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বিবিসি বাংলাকে একটি সাক্ষাৎকার দিয়েছেন। দীর্ঘ 17 বছর পর এই প্রথম কোনো গণমাধ্যমে সাক্ষাৎকার দিলেন তারেক রহমান। এই দীর্ঘ সময় তিনি কেন গণমাধ্যমে সাক্ষাৎকার দেননি, দেশে কবে ফিরছেন, বিবিসি বাংলার এমন নানা প্রশ্নের উত্তর দিয়েছেন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান। তারেক রহমানের এই সাক্ষাৎকার নিয়েছেন বিবিসি বাংলার সম্পাদক মীর সাব্বির ও জ্যেষ্ঠ সাংবাদিক কাদির কল্লোল। সাক্ষাৎকারটি প্রথম পর্ব আজ সোমবার সকালে প্রকাশ করেছে বিবিসি বাংলা। এর দৈর্ঘ্য 40 মিনিটের বেশি। সাক্ষাৎকারের দ্বিতীয় পর্ব প্রকাশ করা হবে আগামীকাল মঙ্গলবার। সাক্ষাৎকারে তারেক রহমানের কাছে বিবিসির বাংলার প্রশ্ন ছিল, গণমাধ্যমের সঙ্গে তিনি এই দীর্ঘ সময় কথা বলেননি কেন।